কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব কামাল লোহানী, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে জানাই অভিবাদন। তার দীর্ঘ জীবন এবং বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের যে ভূমিকা, সে প্রসঙ্গে আমরা একটু পরে কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। তার আগে প্রথমেই আমি বলব মহান পুরুষকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার আসন গ্রহণ করতে। মঞ্চে আসছেন শ্রদ্ধেয় কামাল লোহানী। সুধীরেন্দ্র, প্রথমেই শ্রদ্ধেয় কামাল লোহানীকে উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস ফুল দিয়ে বরণ করে নেবেন। আপনাকে উঠতে হবে না, আমার মনে হয় আপনি বসে থাকলেই চলবে। এবারে আপনারা জানেন বিগত 20 বছর যাবৎ এই উত্তর আমেরিকাতে উদীচী যাদেরকে নিয়ে তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করে সেই নতুন প্রজন্ম, আমরা সবাই মিলে শ্রদ্ধেয় কামাল লোহানীকে অভিবাদন জানাই এবং একই সঙ্গে এই নতুন প্রজন্মের বাচ্চারা তারা ফুল দিয়ে জনাব লোহানীকে বরণ করে নেবে।
অনুষ্ঠান আমাদের নিজেদের মানুষের আপন জনের, তাকে আমরা অভিবাদন জানাই। আমাদের শ্রদ্ধা জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠান, অত্যন্ত অনারম্ভ অনুষ্ঠান। এখানে আমরা অনেকেই শ্রদ্ধেয় লোহানীর জীবন সম্পর্কে অতটা অবগত নই। আমরা এই নতুন প্রজন্মের জন্য এবং আমরা অনেকেই যারা তার জীবন সম্পর্কে সম্যক ধারণা না রাখি, তাদের উদ্দেশ্যেই এই আমি বলবো মহান পুরুষের জীবনী আমরা খুব সংক্ষেপে তুলে ধরছি। জীবনীটি বলছেন সালেমা হাই কবি। শুভ অপরাহ্ন। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, লেখক এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি জনাব কামাল লোহানী 1934 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন। এত স্বল্প পরিসরে জনাব কামাল লোহানীর জীবন এবং কর্মের পরিধি তুলে ধরা সম্ভব নয়, তবে প্রধান কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা থাকবে। 1946 সালে কলকাতায় রায়টের সময় ফুপু সালেমা খাতুনের চোখ ফাঁকি দিয়ে গড়ের মাঠের কাছে রাস্তায় দাঁড়িয়ে কিশোর কামাল লোহানী দেখতে পান কতগুলো মানুষ কোন একটি দোকান থেকে ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বুঝতে পারেননি কি হচ্ছিল, না বুঝেই অন্যদের মতো একটি পানীয়ের বোতল তুলে নিয়ে বাসায় হাজির হলেন ফুপুর কাছে। স্কুল শিক্ষিকা সালেমা ফুপু প্রচন্ড মার এবং কানমলার সঙ্গে তার স্নেহের অশ্রুধারায় বুঝে দিলেন এটি হচ্ছে লুট। এ দেশ হিন্দু মুসলিম সবার, এখানে লুটেরাদের বিচার হবে। বদলে গেলেন কামাল লোহানী, হলেন আজকের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানী। ঋদ্ধ করলেন বাংলাকে এবং বাংলাদেশকে। 1950 সালে ছাত্র জীবনে কার্ল মার্কসের আদর্শে অনুপ্রাণিত হন এবং আজও তা লালন করেন। এই সময়ই তার দীপ্তি রানীর সঙ্গে পরিচয়, প্রেম এবং পরবর্তীতে 1960 সালে পরিণয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সালাম বরকত জব্বারের খুনের কারণে গভর্নর নুরুল আমিন জাতিশত্রু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র থাকাকালীন অবস্থায় 1953 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহকর্মী কমরেডদের সঙ্গে নিয়ে 21শে ফেব্রুয়ারি সহ সমস্ত হত্যা, গুম, মুসলিম লীগের কাউন্সিল এবং পাবনায় নুরুল আমিনের সফরের প্রতিবাদ জানাতে গিয়ে প্রথমবারের মতো গ্রেফতার হন এবং কারাবরণ করেন। জেলে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। 1958 সালে সামরিক শাসন জারির প্রতিবাদে আবার গ্রেফতার হন এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিক্ষিপ্ত হন। এখানে উল্লেখ করা সঙ্গত যে এই সেই কুখ্যাত জেল যেখানে 1950 সালের 24শে এপ্রিল খাপড়া ওয়ার্ডে 7 জন সাম্যবাদী কমিউনিস্ট কমরেডদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। রাজনৈতিক ডামাডোলে উত্তাল তৎকালীন পূর্ব পাকিস্তানে 54 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনের পরের বছর 1955 সালে দৈনিক মিল্লাতে সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ছায়ানট সঙ্গীত বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন এবং 1962 সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1966 সালে বামধারার সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি গঠন করেন। স্বাধীনতা এবং সাংস্কৃতিক আন্দোলনে তার পরিচয়ের বাইরে জনাব লোহানী একাধারে আবৃত্তিকার, নৃত্যশিল্পী, উপস্থাপক এবং সঞ্চালক। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে কণ্ঠে মাত্র 2টি লাইনে
বিজয়ের এই খবরটি প্রথম প্রচারিত হয় সেটি জনাব কামাল লোহানীর নিজেরই লেখা এবং স্বকণ্ঠে পঠিত। দুঃখজনক হলেও সত্য যে ইতিহাসের এই বিখ্যাত অমর গাথাটি অনেকেই জানেন না। 1915 সালে জনাব কামাল লোহানী 21 পদকে ভূষিত হন। আসুন 2015 সালে জনাব কামাল লোহানী 21 পদকে ভূষিত হন। আসুন আমরা সবাই দাঁড়িয়ে এই যোদ্ধাকে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আমরা তার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করছি। শুধু মনের এবারে আমরা আহ্বান জানাবো যারা বড়রা যারা আছেন তারা বলবো যে শুভানুধ্যায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা উত্তর আমেরিকা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ডাক্তার বাতেন আসবেন। ডাক্তার বাতেন একটু তাড়াতাড়ি করবেন আপনারা অনুগ্রহ করে। আমাদের সবাইকে বলে দিই আমাদের অনেক বক্তা আছেন এখানে, অনেকে আরো আসবেন, কিন্তু আমাদের এই হলটি ছাড়তে হবে 5:45। আমাদের অনুষ্ঠানমালার বক্তব্যে যাওয়ার আগে একটু বলে নিতে হয় যে আমাদের অতিথি যুক্তরাষ্ট্র আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার ভেতরে প্রথমে আমি বলবো যে এই যে স্কুলটিতে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করি, আমাদের 12টা থেকে
6টা পর্যন্ত আমাদের সময়, এবং এর বাইরে আমরা 1 মিনিটও সময় নিতে পারি না। এই কথাটির অর্থ হচ্ছে আজকে আমরা বেশ কিছু বক্তা আমাদের যারা তাদের শ্রদ্ধা জানাবেন, শ্রদ্ধেয় কামাল লোহানীকে, তাদের কাছে আগে অনুরোধ করে নেব আমরা বক্তব্য অবশ্যই আমরা চাপা দিল, এ আগুন চাপা দিল, না আগুন নিভাই তোকে, এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে নেভে নেভে, না আগুন নিভাই তোকে। ঘরে ঘরে জলে আগুন জলে মনে মনে, আগুন জলে মনে মনে, এদের চোখের জলে আগুন জলে ভাই তো কেমন, হায় হায় রে ভাই তো কেমন, হায় রে ঝড়ের হাওয়া, ঝড়ের হাওয়া ছাই চাপা হবে না, আগুন ছাই চাপা হবে না, আগুন ছাই চাপা হবে না, আগুন ভাই তোকে, এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে নেভে নেভে, না আগুন নিভাই তোকে। তোমার ওই জন্মি আইন, তোমার ওই জন্মি আইন, চলবে কয়দিন যতই করো জানি, ঘরে ঘরে ডাক পাঠায় 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তারা উঠবে আমার দুলা ছায়া, মজুর কিশোর শান্ত ভাইরা, তারা উঠবে আমার দুলা ছায়া, আপন কাছে নেবে তাদের, আপন কাছে নেবে তারা, হুমকিতে ভয়, ওই তোর হুমকিতে ভয় করবে না, আগুন নিভাই তোকে, আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে নেভে নেভে, না আগুন নিভাই তোকে, আগুন জলে দ্বিগুণ, আগুন জলে দ্বিগুণ, চলবে দ্বিগুণ চাপা দিল, এই আগুন চাপা দিলেও নেভে না, আগুন নিভাই তোকে, এই আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে নেভে নেভে, না আগুন নিভাই তোকে। সময় নেব। অনুষ্ঠান আমাদের স্কুল শুরু করি, সেই স্কুলে প্রথম আধা ঘন্টা 12 থেকে 12:30 আমরা আমাদের জাতীয় সঙ্গীত করি, সেখানে অনেক সময় আবৃত্তি শেখানো হয়, এবং স্কুলের ছাত্রছাত্রীরা গানে ভর্তি না হলে তাদেরকে ওই আধা ঘন্টার ভেতরে সঙ্গীতে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এরপরে 12:30 থেকে প্রতি ঘন্টায় ক্লাস চলে। সেখানে একই সঙ্গে বাংলার 4টি ক্লাস হয় বিভিন্ন গ্রুপে, এবং সঙ্গীতের 2টি ক্লাস হয়, নৃত্যের 1টি ক্লাস শুরু হয় একই সময় 12:30টায়, এবং এরপরে 1:30টাতে ওই ক্লাসগুলো কন্টিনিউ করে বিভিন্ন গ্রুপে। সাধারণত 4টা থেকে 4:30টার ভিতরে আমরা আমাদের মূল ক্লাসগুলো আমরা শেষ করি, এবং 2:30টা থেকে 3টা এই আধা ঘন্টা আমরা বাচ্চাদেরকে বিরতি দিই। এই হচ্ছে উদ্দেশ্যে ওভারঅল সারাদিনের স্কুলের কার্যক্রম। এর সঙ্গে যেটি অ্যাড করতে হবে আমাদের, সেটি হচ্ছে
বিকেল 4টা থেকে আপনারা আজকে যারা দেখলেন উদীচী শিল্পী গোষ্ঠীর এই এক অংশকে আপনারা দেখতে পেলেন, তারা বিকেল 4:45 থেকে 4টার ভেতরে এখানে আসেন। এসে আমি এদেরকে নিয়ে বসি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা এই দেশের গান, মানুষের গান, জীবনের গান, এর বাইরে বিশেষ কোনো অনুষ্ঠানের কারণে যে আমাদের প্রস্তুতি, যে রিহার্সাল, সেটি প্রতি সপ্তাহে চলে। এ হচ্ছে আমাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। এর সঙ্গে যে কথাটি না বললেই নয়, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে উদীচী যুক্তরাষ্ট্র আপনারা জানেন এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস দুটি ভিন্ন এন্টিটি। আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখবেন। উদীচী স্কুল থেকে যে বাচ্চারা তৈরি হয় এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে যে অভিভাবক অভিভাবিকা এখানে আসেন, তারা অনেকে উদীচীর নাম শুনে আসেন। উদীচীর 48 বছরের ইতিহাস শুনে উদীচীর সঙ্গে তারা যুক্ত হন। ওই অভিভাবক অভিভাবিকা এবং যারা এখানে এই স্কুলে বড় হয়েছে, তারা ধীরে ধীরে উদীচী যুক্তরাষ্ট্রে তারা কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপৃত হন। সংক্ষেপে হচ্ছে আমাদের উদীচীর কার্যক্রম। এর বাইরে আপনারা জানেন আমাদের প্রতি বছরে কমপক্ষে 4টি বড় অনুষ্ঠান আমরা করি। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এবং অবশ্যই পহেলা বৈশাখ। অনেকে আপনারা বলেন উত্তর আমেরিকার পহেলা বৈশাখ। উদীচীর পহেলা বৈশাখ হচ্ছে বাংলাদেশের ছায়ানটের বটতলার পহেলা বৈশাখ। এবং খুব গর্ব করে বলতে চাই, এবছর পহেলা বৈশাখে আমরা একটি বট গাছ আসলেই তৈরি করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, ভেতরে আমরা একটি বট গাছ রেখেছিলাম। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এখানে প্রায় 800 থেকে 1000 লোক আসে, ওই সময় কেন বট গাছকে আমরা দেখতে পাই না। এবছর আসলেই করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। যাই হোক, আমরা আমাদের বাচ্চারা প্রস্তুত। আমরা এই আজকের এই বিকেলের একমাত্র নৃত্য পরিবেশনা আমরা অনুষ্ঠানটি খুব ছোট করার চেষ্টা করছি। আমাদের এই বাচ্চাগুলোর নাম লম্বা লিস্ট,
নামটি বলার জন্য আমাকে বলা হয়েছে, আমরা সেটি পরে নামে বললাম। এবারে মঞ্চে আমি অনুরোধ জানাবো আমাদের এই উদীচী স্কুলের বাংলা বিভাগের প্রধান দীর্ঘ বছর এবং আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় বেলাল বেগকে মঞ্চে এসে দুটি কথা বলার জন্য। মঞ্চে আসছেন বেলাল বেগ। আমরা আজকে এখানে সমাজে যেখানে রয়েছি, আমাদের বাচ্চারা ফুল দিয়ে এবং বড়রা ফুল দিয়ে এবং আমার বাচ্চারা নিয়েছে জানিয়ে দিল, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের উদীচীর সভাপতি আমাদের মাঝে আছে, এটা আমাদের উদীচী হিসেবে আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার। কিন্তু এর বাইরে আরেকটা আনন্দের ব্যাপার হচ্ছে, যে মানুষটি আপনাদের সামনে এতক্ষণ বসেছিলেন, এই মানুষটি আসলে যে সংগঠনের সভাপতি, সেই সংগঠন হচ্ছে 1968 সনের তৈরি। 1968 সনের তৈরি। এই তৈরি যারা করেছিলেন তারা বাংলাদেশের কিছু নমস্য ব্যক্তি, যাদের একটাই মাত্র পরিচয় ছিল মানবতা। সত্যেন সেন, কুটনীশ দাশগুপ্ত, এইসব তো মহামানব। এই সংগঠনটি করার উদ্দেশ্য ছিল যে মানবতার বাণীকে আমরা তৃণমূলে নিয়ে যাব। এখানে দুটো ব্যাপার আছে। আমরা আমাদের এই গত শতাব্দীতে আমাদের বিশ্বে একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল, সেটা ছিল কমিউনিস্ট বিপ্লব। কমিউনিস্ট বিপ্লব প্রথমবার আমাদের সভ্যতা একটা ঝাঁকুনি দিয়েছিল যে সমস্ত পৃথিবীর মানুষ সমান, কেউ খাবে আর কেউ খাবে না, এসব হবে না। কিন্তু সেই কমিউনিস্ট বিপ্লবের বিরুদ্ধে যারা বেশি খেতে চায়, সেই সমস্ত দেশগুলো, সেই সমস্ত লোকগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করে করে ওই কমিউনিস্ট বিপ্লবটাকে একটা পর্যায়ে তারা ঠিকিয়ে দিল। কিন্তু তার যে চেতনা যে মানুষ কখনো পরাজিত হতে পারে না, সেই চেতনাটা বিভিন্ন দেশে এই কামাল লোহানীদের মতো লোকেরা ধরে রেখেছেন। আমাদের এই উদীচীর যে ইতিহাসটা, সেই ইতিহাসটা হচ্ছে কিছু নেতাদের কত শত কষ্ট সত্ত্বেও, তাদের জীবনের দুর্বিষহ নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও তারা মানবতার দিকগুলো কখনো এইটা কোনো রকম পরাজয় মানেননি। জেল ভুগেছেন, জুলুম ভুলেছেন, অত্যাচার করেছেন, তারা এটা চালিয়ে গেছেন একটাই কারণ, যেটাকে আমি বিবেচনা করি। আমি জানি না, আমি কট্টর কমিউনিস্টের যে ব্যাপারটার সঙ্গে দূরে আছি আমি ঠিক জানি না। কারণ হলো আমি প্রধানত এই বাংলাদেশকে অন্য একটু ভাবে দেখার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমি হিসাব করে দেখেছি যে আমাদের যে চণ্ডীদাসের জন্ম হয়েছিল আনুমানিক তার কিছু সময় পরে ইউরোপে রেনেসাঁ হয়েছিল। রেনেসাঁ মানে হলো অতীতের সমস্ত কিছু থেকে ভেঙে আধুনিক মানুষের বেরিয়ে আসা। আর আমরা সেই কাজটা করেছিলাম। আমরা 1408 খ্রিস্টাব্দে চণ্ডীদাসের জন্ম হয়, 1492 খ্রিস্টাব্দে কলম্বাস রুট আবিষ্কার করেন। এই আমেরিকা আবিষ্কারের আগে আমরা মানবতার বাণীর সমস্ত পৃথিবীতে আমরা প্রথম উচ্চারণ করেছিলাম, সিংহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্যতা হারি করে না। আমাদের উচিতই চূড়ান্ত বিচারে আমরা উদ্দিচ্ছি, এটাও আমাদের একটা অংশ। কিন্তু তার মধ্যে আমাদের একটা কথা আছে, আমরা কেবল আদর্শবাদের জন্য যে মানুষের বিরুদ্ধে বৈষম্য থাকবে তা নয়। আমরা সবাই হিসাবটা বুঝি, কেউ খাবে আর কেউ খাবে না, এটা হবে না। তো সেই জন্য উদীচীর আন্দোলনটা একটা প্রধানত একটা সাংস্কৃতিক আন্দোলন। সংস্কৃতি হচ্ছে একটা ব্যক্তির যেমন পরিচয়, তার ব্যক্তিত্বের পরিচয় যেমন তার ব্যক্তিগত সংস্কৃতি, সংস্কৃতি হচ্ছে একটা সমাজের পরিচয়। সমাজটা যদি মানবতাবাদী হয়, সমাজটা যদি মানুষের
ঐক্য শান্তি প্রগতি দেশে বিশ্বাস করে ওই সমাজের চেহারা একরকম হবে। বাংলাদেশে ওই সমাজটা আমরা এখনো করতে পারিনি বলে আমরা সংগ্রাম করে যাচ্ছি। আর আমরা সংগ্রাম করে যাচ্ছি বলে আমাদেরকে রুখে দেওয়ার জন্য শত্রুরাও আমাদের পিছু পিছু লেগে আছে। এই উদীচীর উপরে হামলা, যশোরে বোমা হামলা, তারপর উদীচীর বহু হামলা উদীচীর উপরে, জেল ইত্যাদি কারা করেছে? যারা, আমি ওদেরকে গোষ্ঠীগত বলবো না, কেবল যে ধর্মীয় মৌলবাদ যারা আমাদের আক্রমণ করেছে তা নয়, আমাদের আক্রমণ করে যারা শোষক তাদের প্রতিনিধিরা আমাদেরকে আক্রমণ করেছে। আমরা এই সমস্ত বাণীগুলি এই আমেরিকায় আমরা এইভাবে আপনাদের সামনে প্রচার করতে চাই না, কারণ আপনার পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। এখানে হিউম্যান রাইটস হচ্ছে, ওদের আমেরিকান কনস্টিটিউশন হিউম্যান রাইটস ইজ ইনভায়োলেবল, এটা সুতরাং এখানে আমরা ওগুলো বললাম। আমরা এখানে বাঙালি হিসেবে যেতে এসেছি, সেখানে আমরা আমাদের বাঙালির চরিত্রটা রাখতে চাই, তার সঙ্গে আমরা উঠেছি যে জোরটাও রাখতে চাই যে ভালো মানুষ। তো আমরা যা কিছু করি এখানে তো আমরা বাচ্চাদেরকে এরকম ট্রেনিং দিতে পারি না, আমরা এখানে বাচ্চাদেরকে একটা আবাস দিচ্ছি, যেমন আপনারা অবাক হয়ে যাবেন। বড় অবদান আমার সামনে যারা বসে আছেন আপনাদের, আপনারা যদি বাচ্চাদের না আনতেন আমরা তো কিছুই করতে পারতাম না। সুতরাং উদীচীর শক্তি হচ্ছেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। একে একে তোমাদের নামগুলো একটু বলো। আমার নাম দীপ্তা। আমার নাম রাত্রি। আমার নাম অ্যারিন। আমার নাম উদিতা। আমার নাম অমৃতা। আমার নাম অন্নপূর্ণা। মিনহা। আমার নাম রিয়া। আমার নাম সুইটি। আমার নাম দীপ। খুব ভালো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো একটি নৃত্য পরিবেশন করেছো, প্লাস তোমাদের যে বেশভূষা এখানে, আমার মনে হয় বাংলাদেশের সেই লাল সবুজকে তারা এখানে অবশ্যই রিপ্রেজেন্ট করছে। আমরা আরেকটি হাত তালি দিই। এবারে তোমরা তোমাদের আসন গ্রহণ করো। সম্মানিত সহসভাপতি সুব্রত বিশ্বাস এবং তারপর পরে আসবেন আমাদের সাপ্তাহিক বাঙালির সম্পাদক শ্রদ্ধেয় কৌশিক আহমেদ, আমাদের একজন উপদেষ্টা। প্রথমে আসছেন সুব্রত বিশ্বাস। সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আপনাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে সাংবাদিক বন্ধু এবং অন্য যারা বিশিষ্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্নবোধক রেখে কিছু বক্তব্য রাখতে চাই। কামাল পানি বয়স এখন 83 বছর। ডান চোখে দেখেন না, বা চোখে খুব কাছে থেকে চশমাটি একটুখানি দেখেন। চলাফেরা কারো সাহায্য চলাফেরা করতে পারেন না। জীবনে সেই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 57 সেই কাকবাড়ি সম্মেলন, 58 সেই সামরিক, তারপর 60-এর দশকের সেই সাংস্কৃতিক রবীন্দ্র নজরুল সংস্কৃতির যে উপর যে খড়গ নামে তার বিরুদ্ধে থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন স্বাধীনতা বেতার কেন্দ্রের প্রধান। সেই ধারাবাহিকভাবে আজও তিনি তার কর্মজীবন চালিয়ে যাচ্ছেন। কিন্তু কেন আজকে এই বয়সে তাকে কেন এখানে আসতে হবে? উনি যখন আসেন, ওনার মেয়ের জীবনবাবুকে বলেছিলেন যে দেখেন উনি তো এখন যাওয়ার মতো অবস্থা না, উনি যাইতে পারবেন না, কিন্তু তারপরেও আমরা আটকে রাখার মতো না, উনি যাবেনই। কেন সেটা? দাদাভাই বলছেন যে ওনারা সেই ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে ধরে রাখছেন। সেটা কত ধারণ করে কত রাখবেন? আজকে সমাজ এবং রাষ্ট্র তাদের কি অবদান এবং কি মূল্যায়ন করছে? এই
গেল বছর ওনাকে দেওয়া হয়েছে 21 পদক। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান ছিলেন। আজকে আজকে যারা স্বাধীন বাংলাদেশের কি অবদান, তাদের কতটুকু আছে, তারা স্বাধীনতার পদক পায়। আমার প্রেসিডেন্ট রুহানি সাহেব সারা জীবন যার এই অবদান, তাকে আজ পর্যন্ত সেই পদক দেওয়া হয় নাই। কেন? উদীচীর জন্ম হয়েছিল 68 সালে। আমরা আমাদের যাত্রা, দাদাভাই বলেছিলেন, আমাদের যাত্রা শুরু হয়েছিল যে একটা মানুষের গান গেয়ে সমাজটাকে এবং একটা গণমুখী সাংস্কৃতিক ধারা সৃষ্টি করার জন্য। কারণ আমরা জানি যে রাজনীতি এবং সংস্কৃতি একে অন্যের পরিপূরক। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনীতি এবং গণতন্ত্র কোনোটাই সুস্থ সমাধান সম্ভব নয়। ফলে এই আজকে 48 বছর যাবৎ এই ধারা অব্যাহত আছে, কিন্তু তার প্রতিদান আজকে সমাজে কতটুকু। আমি গত সপ্তাহে আমি দেশের পঙ্কজদাকে ফোন করেছিলাম নাসিরনগর এবং গোবিন্দগঞ্জের ঘটনা সম্পর্কে জানার জন্য। উনি আমাকে বললেন, বিশ্বাস, স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্ভবত আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। কেন? যে আমি ব্রাহ্মণবাড়িয়ার যখন ঘটনা ঘটে আমি গিয়েছিলাম, তারা যখন ওই একটা ঐক্য লোকের উপর বদনাম দিয়ে তার সাম্প্রদায়িক গোষ্ঠী জমায়েত করার চেষ্টা করছিল, আমি তখন গেছিলাম একটা সবাইকে নিয়ে একটা মানববন্ধন এবং একটা সম্প্রীতি করার জন্য। আমাকে দেওয়া হয় নাই। কাকে দেওয়া হয়েছে? হেফাজত আহলে সুন্নাত। তার সাথে কারা? আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। এই হলো দেশের অবস্থা। আজকে সাংস্কৃতিক অবস্থার কি কোথায় যাচ্ছি আমরা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম যে আমাদের সুখ শান্তি, আমাদের সাংস্কৃতিক অবস্থান আমরা ফিরে পাবো। 75 পরে আমরা হারিয়ে পেলাম। 2008 সালে আমরা যখন আবার স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসে, আমরা আশা করেছিলাম আমরা বোধহয় আমরা আবার আমাদের আমরা রিক্ত ফিরে পাবো। আমরা কি দেখেছি এর আগে? 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত অত্যন্ত পরিকল্পিতভাবে সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃতির উপর আক্রমণ আসে। গ্রামে গঞ্জে, স্কুল কলেজে যাত্রা, নাটক, পালা, খেলাধুলা সব বন্ধ করে দেওয়া হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। আজকে সেই অবস্থা বাংলাদেশে। কোথাও গ্রামে গঞ্জে কোনো যাত্রা, নাটক, গান হয় না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় কোনো এইসব ক্ষেত্রে কোনো ভূমিকা তাদের আছে কিনা, কোনো দায়িত্ব আছে কিনা আমরা কোনো দেখি না। সম্মানিত উপদেষ্টা এবং সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, ধন্যবাদ জীবন বিশ্বাস। ফুল ফুটুক না ফুটুক আর বসন্ত, কাকে মুক্তিযোদ্ধা বলা হলো কিংবা বলা হলো না তাতে কিছু এসে যায় না। আমরা 1971 সাল কামাল লোহানী মুক্তিযোদ্ধা, কিন্তু এতদিন পর 45 বছর পর সরকার ঘোষণা করলো যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন তারা এখন থেকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। অর্থাৎ সরকার তাদেরকে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিলেন। তার মধ্যে একজন
অন্যতম কামাল লোহানী, যাকে আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি। আমার যতদূর মনে পড়ে 1976 সালে ঢাকা থেকে যে পূর্বদেশ এবং মর্নিং নিউজ বন্ধ হয়ে গিয়েছিল 75 সালে, সেই পত্রিকার যারা কর্মহীন সাংবাদিক তাদেরকে একটি কাগজে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেই সময় সরকার রাজশাহী থেকে একটি সরকারি সংবাদপত্র বের করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কাগজটি হচ্ছে দৈনিক বার্তা। আমার মনে হয় যে ঢাকার বাইরে একমাত্র কোনো সরকারি মালিকানাধীন পত্রিকা। সেই পত্রিকায় কাজ করার উদ্দেশ্যে কামাল লোহানী রাজশাহী গিয়েছিলেন এবং তখন আমি তাকে প্রথম দেখি, যদিও তার কথা শুনেছি, তার সম্পর্কে জানতাম। 1971 সালে স্বাধীন বাংলা বেতারে তার কণ্ঠস্বর আমরা শুনেছি। যাই হোক, আমরা দূরে থাকতাম, আমরা জুনিয়র। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলাম সেই কাগজে। আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে একদিন আমার আব্বা আমাকে ফোনে বললেন যে লোহানীর সাথে আমার পরিচয় হলো, অত্যন্ত নীতিবান মানুষ, তুই কিন্তু তার সাথে যোগাযোগটা রাখবি। আমি আব্বাকে বলেছিলাম যে লোহানী ভাইয়ের সাথে তো আমার পরিচয় আগে থেকে হয়েছে, রাজশাহীতে যখন উনি দৈনিক বার্তায় যান তো যোগাযোগ থাকবে। লোহানী ভাই ঢাকায় এলেন, যোগাযোগ আমাদের ছিল। যে কারণে কথাটা বললাম সেটা হচ্ছে নীতিবান শব্দটা নিয়ে। আমরা আসলে আমাদের তারুণ্য থেকে এ পর্যন্ত সেই অর্থে নীতিবান চরিত্রবান মানুষ কিন্তু খুব একটা বেশি দেখিনি। এটা কেবল আমার জন্য প্রযোজ্য না, এটা হয়তো আপনাদের সকলেরই অভিজ্ঞতা আছে যে আমরা যেদিকে তাকাই চারিদিকে দেখি দুর্বৃত্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। কিভাবে কাকে ঠকানো যাবে, কিভাবে সরকারকে ঠকানো যাবে, কিভাবে অর্থের জন্যে যা কিছু আমাদের অর্জন সবকিছুকে জলাঞ্জলি দিতে হবে, সেই বিষয়টি হয়তো আমরা খুব চমৎকার ভাবে রপ্ত করতে পারি, কিন্তু কিভাবে নীতিবান হতে হবে, চরিত্রবান হতে হবে, সেই বিষয়টিকে আমরা মোটেও গুরুত্ব দিই না। আমি যত মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি, কামাল লোহানী তাদের অন্যতম, হাতে গোনা কয়েকজন মানুষের অন্যতম, যাকে আমি দেখেছি একজন নীতিবান মানুষ হিসেবে। নীতিবান জীবনে কোনোদিন আমি কোনো অসৎ কাজের কথা কারো কাছ থেকে শুনিনি কামাল লোহানীর বিরুদ্ধে। নীতিবান জীবনে যে রাজনীতির পথ ধরেছিলেন তারুণ্যে, সেই রাজনীতির পথ থেকে আজ পর্যন্ত সরে আসেননি। নীতিবান এই জন্যে যে আজ পর্যন্ত কোনো সরকারি সুবিধা নেননি। স্বাধীন বাংলা বেতারে এত বড় দায়িত্ব পালন করেছিলেন। তাজউদ্দিন আহমেদের অনুরোধে উনি ঢাকা রেডিওতে যোগ দিয়েছিলেন আঞ্চলিক পরিচালক হিসেবে, কিন্তু ওখানে ঢোকার পরে উনি যখন দেখলেন যে এটা তার জায়গা নয়, তিনি সসম্মানে সেই জায়গাটি ছেড়ে আবার তার পুরনো পেশায় চলে এসেছেন। আমরা কিন্তু জায়গা ছাড়তে চাই না, জোর করে হোক, আমার যতখানি শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে আমরা আঁকড়ে থাকতে চাই অন্যায়। কামাল লোহানী আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন, যেটা তোমার জায়গা নয় সেখানে তুমি থাকার দরকার নেই তোমার। আমরা শিখেছি একজন চরিত্রবান মানুষের কাছে, একজন নীতিবান মানুষের কাছে তারুণ্যে আমাদের এটাই ছিল অত্যন্ত বড় শিক্ষা। আমি মনে করি আমাদের স্বাধীনতা যুদ্ধটা ছিল প্রধানত আমাদের সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আসা। যেখান থেকে শুরু হোক না কেন, 1952 সালের ভাষা আন্দোলনকে আমরা ধরি তার সূত্রপাত। ভাষা আন্দোলন ছিল আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম। 1961 সালে রবীন্দ্র বিরোধী আন্দোলন, যেটা মোনায়েম খানের বিরুদ্ধে শুরু হয়েছিল, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার জন্য সরকারি উদ্যোগ নিয়েছিল, সেটাও ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন। দেশকৃষ্টি নামক একটি আমাদের সংস্কৃতির বিরুদ্ধে আঘাত হানা বইয়ের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেটাও ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন। তারপরও 1971 সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেটা ছিল একটা বিপ্লব।
কিন্তু যে কোনো বিপ্লবী সম্পূর্ণ করার জন্য যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব হতে হয় পরপর। এটা মার্ক্সের কাছ থেকে আমরা শিখেছি। আমরা মনে করেছিলাম যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে সেই সাংস্কৃতিক আন্দোলন হবে। আজকে একটু আগে সুব্রত দা যে কথা বললেন, যে অভিযোগ করলেন, যে ক্ষোভ প্রকাশ করলেন, সেই ক্ষোভের প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে 1975 সালে আমাদের সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল তা ছিনতাই হয়ে গিয়েছিল। যার জন্যে যে সাংস্কৃতিক আন্দোলন হওয়ার কথা ছিল, যে সাংস্কৃতিক আন্দোলনের পুরোটা ব্যক্তিত্ব ছিলেন কামাল লোহানীর মতো নীতিবান মানুষেরা, সেটা সম্পন্ন হতে পারেনি। আর সম্পন্ন হতে পারেনি বলেই আজ আমরা যে কথাগুলো শুনছি, যে কর্মকাণ্ডের কথা জানছি, তা হচ্ছে আমাদের হতাশ করে। মনে হয় যেন আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। যদিও আমি মনে করি যে কোনো ঘটনাই আসলে পিছিয়ে দেওয়া নয়। যদি আমি 3 ধাপ পিছিয়ে যাই, 4 ধাপ এগিয়ে যাব পরবর্তী পদক্ষেপে। তাই এই পিছিয়ে যাওয়াটা আসলে পিছিয়ে যাওয়া না। আমি মনে করি যে সময় যত আসবে আমাদের মাথা আরো উপরে উঠবে, আমাদের আন্দোলন আরো প্রগাঢ় হবে এবং আমরা এগিয়ে যাব। কারণ আমাদের সামনে দৃষ্টান্ত আছেন কামাল লোহানীর মতো ব্যক্তিরা। কামাল লোহানী একা নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি ইনস্টিটিউশনের মতো তৈরি হয়ে গেছেন আমাদের সামনে। এবং সত্যি সত্যি উনি উদীচীর মতো একটি ইনস্টিটিউশনকে তৈরি করেছিল। তৈরি করার পিছনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হিসেবে ভূমিকা পালন করেছেন। তাই এইসব মানুষের অবদান কখনোই বৃথা যেতে পারে না। আমি মনে করি আমাদের সামনে অনেক অনেক আশা আছে, আশার আকাশ উন্মুক্ত আছে, কারণ আমাদের সামনে দৃষ্টান্ত আছেন কামাল লোহানী। ধন্যবাদ। আমার কামাল লোহানী ভাই, ওনাকে সম্মান জানিয়ে আমি গান প্রদর্শন করছি। ওনার সাথে আমার পরিচয় যখন আমি কলেজে পড়ি তখন থেকে। আমি এবং আমার বন্ধু জিনুবিল্লাহ এই দুজনেই মাঝে মধ্যে ওনার অফিসে অথবা ওনার বাসায় যেতাম, সেই থেকে পরিচয়। তো আমি ওনার সুস্থ জীবন কামনা করছি এবং আগামীতে যাতে আমাদের সাংস্কৃতিক আন্দোলনটা আরো জোরদার হয় সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। জাগো আজি নগরবে কেরানে, শুভ্র সুন্দর প্রীতিয় জাগ মল জীবনে নবয়ানন্দে জাগো আজি নগরবে কেরানে, শুভ্র সুন্দর প্রীতিয় জাগ নির্মল জীবনে নবয়ানন্দে জাগো। উষারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, উষারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, অমৃত
অতিথি যুক্তরাষ্ট্রের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ দুটি কথা বলবেন। মঞ্চে আসছেন শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ। পক্ষ থেকে যে প্রশ্নটি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে, আমরা যে হতাশার ভিতর দিয়ে দেশে অগ্রসর হচ্ছি সে নিয়ে আমি মোটেই হতাশ নই। দেশব্যাপী সব বাতি করেছে, কামাল লোহানি আমাদের বাতি ঘর, এবং ওনারা যে বাতি জ্বালিয়ে গেছেন, যে আলোর রেখা আমাদের দেশে বিভিন্ন সর্বত্র দেশব্যাপী, ছোটদের ভিতরে, তরুণদের ভিতরে, প্রবীণদের ভিতরে এরকম হৃদয়ে আলো, মননে আলো, চিত্তে আলো, আদর্শে আলো, কর্মে আলো, এরকম অনেক। চট্টগ্রামে একটি অসাধারণ বইয়ের দোকান হয়েছে গত বছর, নাম বাতিঘর। এই ধরনের বাতিঘর দেশ আমাদের হতাশ হওয়ার কারণে একটা ওয়েব এপ, এই বললে আপনার উজান ভাটা পৃথিবীর ইতিহাস সব জায়গায় আছে। ভারতের মতো দেশে যেখানে গান্ধী এবং নেহরুর মতো অসাধারণ ব্যক্তিরা সে দেশ শাসন করেছেন, একজন একটা খুনি এবং সাম্প্রদায়িক ব্যক্তি সে দেশের প্রধানমন্ত্রী, আমরা কি ভারতবাসী তারা সেই জন্য হতাশ হয়ে যাবে? তিনি এক টার্ম পেয়েছেন, সম্ভবত আরেক টার্ম পাবেন। তেমনিভাবে এই যুক্তরাষ্ট্রে যিনি এবারে রাষ্ট্রপতি হয়েছেন, আমরা এই দেশে থাকি, কিন্তু আমরা দেখলাম এই প্রথম এই দেশের ইতিহাসে তিনি তার একজন প্রতিদ্বন্দ্বীকে পাবলিকলি সারা বিশ্বের লোকের সামনে বললেন ন্যাস্টি ওয়ামেন। এমন সব কথাবার্তা তিনি বলেছেন, এমন সব আচরণ করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাহলে আমরা কি সবাই হতাশ হয়ে যাব? এই যে মধ্যপ্রাচ্যে ধর্মের নামে কিছু লোক এবং তাদের অনুসারীরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাহলে সেই ধর্মের বিশ্বাসীরা সেই ধর্ম ছেড়ে চলে যাবে? আমরা সবাই আত্মহত্যা করব? তা না। পৃথিবীতে এই উত্থান পতন, এই আপনার রুজান ভাটা আছে, ফলে আমাদের দেশ এটি কাটিয়ে অগ্রসর হবে। 71 সালের কথা দেখুন, তার আগে বাংলাদেশের মানুষের উপরে কি পরিমাণ নিষ্পেষণ হয়েছে, শোষণ হয়েছে। এরপরে 71 সালে আমাদের দেশে রীতিমতো নরক নেমে এসেছিল, সেটি কাটিয়ে উঠে বাংলাদেশের মানুষ দেশকে স্বাধীন করেছে। তারপর 75 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমাদের উপরে আবার একটা ব্লিক পিরিয়ড, এটি কালো জবনিকার মতো আমাদের দেশের উপরে নেমে এসেছিল, সেটা কাটিয়ে আমরা হচ্ছি। তার নিজের কন্যা, নিজের দল যদি পথভ্রষ্ট হয় অথবা কখনো কখনো বিভ্রান্ত হয়ে আচরণ করে, আমরা কি হতাশ হয়ে যাব? আমাদের কি দোষ আছে? আমরা আমাদের সব ডিম এক ঝুড়িতে রাখি। এটি থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের আওয়ামী লীগের বিকল্প নেই, এই ধারণার বাইরে আমাদেরকে আসতে হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগকে সমর্থন করবো, কিন্তু সাথে সাথে তার সমালোচনা করব। এই সমালোচনা আমাদের এখানে অনেকে মনে করেন আমরা অন্ধভাবে কোনো প্রশ্ন ছাড়া এই দলকে সমর্থন করব। এবং এই যে দেশে যে গণতন্ত্র যদি না থাকে, গণতান্ত্রিক আমার দলও যদি সেখানে যদি সেই দল গণতন্ত্র আচরণ না করে, গণতান্ত্রিকভাবে দেশ শাসন না করে, দেশের জনগণের ভোটাধিকারকে মূল্য গুরুত্ব না দেয়, একটা বিপদ আছে। ভারতে মোদি নির্বাচিত হয়ে গেছে, তারাও যদি ফেয়ার ইলেকশন দেয়, তাদের অপকর্মের কারণে, তাদের লোকের ডান্ডাবাজির কারণে, তার চাঁদাবাজির কারণে, দুর্বৃত্তায়ের কারণে, যদি অপশাসনের কারণে তারা হেরে যায়, একটা টার্ম দুটা টার্ম যদি অপশক্তি আসেও সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। কিন্তু আমরা গণতন্ত্রকে নির্বাসন দিলে সেটা দেশের জন্য, জাতির জন্য সমূহ বিপদের কারণ হবে। কিছু দুর্বৃত্তকে তারা ঝুলিয়েছেন, ফাঁসি দিয়েছেন, এই জন্য আমরা তাদেরকে একেবারে কোনো রকম প্রশ্ন ছাড়া তাদেরকে আমাদের লিস্ট দিয়ে দেবো, ক্ষমতা ডাইনেস্টিক রুল করতে দেব, বা ওই দলের এক ধরনের ডাইনেস্টিক রুল করতে দেব। এই চিন্তাধারাকে আমাদের সরে আসতে হবে। আমি মোটেই নিরাশ না। আমি জানি আমাদের দেশ বারবার স্ফুলিঙ্গের মতো বারবার গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা যদি খারাপ কাজ করেন, তাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হবে। যে দেশে শাহবাগ আন্দোলনের মতো ঘটনা ঘটেছে, এই দেশের তরুণ যাদেরকে আমরা ভেবেছি কেবল সেলফোনে আর ওই সমস্ত করে তারা
অনলাইনে জীবন কাটিয়ে দিচ্ছে, সময় নষ্ট করছে, কিন্তু তারা দেখালো তাদের ভিতরে বিবেক জাগ্রত আছে। সে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা হতাশ নই। লোহানী ভাই, আপনার কাছে আমরা সকলের আপনার মতো লোকেরা, আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনার মতো লোকেরা যে দেশে যে সেবা করেছেন, যেভাবে আমাদেরকে জাগ্রত করেছেন, আমাদের বিবেককে জাগ্রত করেছেন, আপনারা আমাদের বাতিঘর, আপনারা আমাদের বিবেকের কণ্ঠস্বর। আপনাদের কাছে আমরা সকলেরই, আমি এই দেশের ভবিষ্যৎ নিয়ে মোটেই হতাশ নই, কারণ আপনি আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমরা অবশ্যই শ্রদ্ধেয় কামাল লোহানীর বক্তব্য শুনতে চাই। তার আগে আমরা আরো কয়েকজন আমাদের শুভানুধ্যায়ী কর্মী কিছু বলতে চান। অবশ্যই সময় খুবই সংক্ষিপ্ত, আমাদেরকে অবশ্যই আর মাত্র হাতে সময় আছে 25 মিনিট সব মিলে, কারণ আপনারা জানেন এই মিলনায়তন ঠিকঠাক করে আমাদেরকে বের হতে হয় বিফোর 6। আমি খুব আপনাদের কাছে বিনীত নিবেদন জানাবো, এবারে আসবেন শরাফ সরকার, খুব একেবারে কম সময় দেবেন শরাফ ভাই। তারপরে আসবেন আমাদের ফজলুর ভাই, ফজলুর রহমান। এরপরে আসবেন নিনি ওয়াহেদ, ডক্টর বাতেন, উনি আছেন সম্ভবত, এবং তারপরে আমরা শ্রদ্ধেয় কামাল লোহানীর কাছ থেকে আমরা সময় নিয়ে কিছু কথা শুনবো। আসবেন শরাফ সরকার, আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের বর্তমান সহসভাপতি। বিশেষত আমাদের মাঝে আমরা এমন একজনকে পেয়েছি যাকে নিয়ে পুরো দেশ, জাতি, মুক্তিযুদ্ধ, সব ইতিহাসেরই একজন রচয়িতা, আমাদের সবার গর্বের মানুষটি আজকে আমাদের মাঝে এখানে এসেছেন। আমরা সবাই সত্যিকারভাবেই আবেগে আপ্লুত। আমি আমার ছাত্র জীবন থেকেই এই প্রগতিশীল আন্দোলনে জড়িয়েছিলাম। সেটার অনেক চড়াই উত্তরের পরেও, এই প্রবাসেও আমি মনে করি যে আমি আমার সেই শৈশবের কৈশোরের যে ধারাটা, সেটা যেন অব্যাহত রাখতে পারি, সেই চিন্তা চেতনায় থাকতে পারি, লোহানী ভাইদের আদর্শে থাকতে পারি। কবরের অজয় দা চলে গেলেন কয়েকদিন আগে, দেখতে অনেকটা লোহানী ভাইয়ের মতো, একই ধরনের চেহারা, একই ধরনের আকৃতি। উনিও চলে গেলেন কয়েকদিন আগে, ওনারা ছিলেন আমাদের খুব কাছের মানুষ। এই মানুষগুলিকে আমরা হারিয়েছি। আমাদের মাঝে অবশিষ্ট কয়েকজন আছে, তাদেরকে আমরা ধরে রাখতে চাই, তাদের দীর্ঘায়ু কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসছেন মুত্তালিব বিশ্বাস। আমাদের ভাবা উচিত নয় যে আমরা সূর্যের উত্তাপটা ঠিক মতো পাবো। উত্তপ্ত সূর্যকে কিছু মেঘ আড়াল করে যখন ফেলে, আমরা আর উত্তাপ পাই না। কামাল লোহানীদের মতো ব্যক্তিরা এখন সেই মেঘের আমরা উত্তাপটা পাচ্ছি না, হয়তো মেঘ সরে যাবে, উত্তাপ পাবো সেই আশা আছে। কামাল লোহানীর সাথে আমার সম্পর্ক অনেক ভাবে। আমি যখন বাপাতের রবীন্দ্রসঙ্গীতের ছাত্র, উনি তখন নৃত্য করতো, একজন নৃত্যশিল্পী। পরবর্তীকালে আমি শিল্পকরণে চাকরি করতাম, উনি একবার ডাইরেক্টর জেনারেল এলেন, আমি তার চাকরিও করেছি। আর একটা সম্পর্ক হচ্ছে যে আমি 1953-তে যখন কলেজে পড়ি, তখন বহরমপুরে ক্রান্তি শিল্পী সঙ্গে আমি ছিলাম। সব প্রগতিমূলক গান টান গাইতে হতো। উনি বাংলাদেশের ক্রান্তির সঙ্গে জড়িত, তাহলে আমার সাথে ওনার মোটামুটি একটা আত্মীয়তা আছে। এই সূত্র ধরে আমার ভাঙা গলায়, এই বয়সী গলায় আমি গান গাইছি। ওই ক্রান্তি শিল্পীর সঙ্গে যেসব গান গাইতাম তার একটা 1953-তে শেখা গান, মনে আছে কিনা জানি না। আকাশের সীমা নাজে নাই, ভেঙে বন্ধ অন্ধকার, চলো স্বপ্নের দূর দেশে যায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমা নাজে নাই, ভেঙে বন্ধ অন্ধকার, চলো স্বপ্নের দূর দেশে যায়। যত বঞ্চনা লাঞ্ছনা দিনে, সংগ্রামে জয় পথ চিনে, যত বঞ্চনা লাঞ্ছনা দিনে, সংগ্রামে জয় পথ চিনে, গায় ভক্তির গান, গায় সামনের গান, মানুষের জয় গান গায়। মৃত্যুর সমুদ্র পার হয়ে যায়, আকাশের সীমা নাজে নাই, বন্ধুরা অন্ধকার, স্বপ্নের দূর অন্ধকার ঘেরা দ্বারে, তোরা ভাতে উঠে বারে বারে, এই
দুর্জয় চিরনিশ্বর চির দুর্জয় নিঃসং নিঃসংশয় এসো দুর্বার বৈশাখী ঝড়ে রাঙা নিশানে নিশানে পাল তুলে আলোক দীপ্ত নবকুলে এসো দুর্বার বৈশাখী ঝড়ে রাঙা নিশানে নিশানে পাল তুলে আলোক দীপ্ত নবকুলে গায় ভক্তির গান গায় সাম্যের গান চলে কবিরের সমাধিতে গায় এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই আকাশের সীমানা যে নাই ভেঙে বন্ধুদার নিচে অন্ধকার চলো স্বপ্নের দূর দেশে যাই চলো স্বপ্নের দূর দেশে যাই চলো স্বপ্নের দূর দেশে যাই। সময় একেবারেই সংক্ষিপ্ত আর খুব ছোট্ট করে বলবেন আমাদের সুরে আসছেন মঞ্চে ফজলুর রহমান ঠিকানা সম্পাদক ফজলুর রহমান। আমি রোহানি ভাইকে শ্রদ্ধা জানাবার আগে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আর একজন বিপ্লবী মহানায়ক ফিদেল ক্যাস্ট্রোকে, যিনি আমাদের ছেড়ে চলে গেছে। আসলে এভাবেই একজন একজন করে চলে যাচ্ছে। আমরা লোহানি ভাইয়ের আয়ু দিতে পারবো না, তবে দীর্ঘায়ুর জন্য প্রার্থনা জানাতে পারবো যে আপনি অনেক দীর্ঘায়ু লাভ করুন। কারণ আমাদের খুব প্রয়োজন আপনার মতো মানুষদের সামনে রাখা। বয়স যাই হোক, আপনারা চিরতরুণ, সেই তারুণ্য এখনো আমাদের উজ্জীবিত করে। আমি বিশেষভাবে গর্ববোধ করি কামাল লোহানীর জন্য। একই মাটির মানুষ বলে আমরা পাবনার মানুষ যে কয়জন মানুষকে নিয়ে অহংকার করি, গর্ব করি, তার অন্যতম সেরা একজন মানুষ হচ্ছেন কামাল লোহানী। এখনো ওনার সমসাময়িক পাবনার কেউই নেই, একজনই শুধু আছেন, রমেশ মৈত্র। তিনিও এখন প্রায় পাবনার বাইরে থাকেন। তবু আমরা যখন পাবনায় যাই, তখন যাদের সঙ্গে ওঠা বসা করি, তাদের মধ্যে কামাল লোহানীদের অস্তিত্ব সবসময় সজীব হিসেবে আমরা পাই। লোহানী ভাই, আপনাদের কণ্ঠস্বরে যেমন দুর্বৃত্ত দানবের, যেমন প্রতারক লুটেরাদের বুকে কাঁপন লাগে, তেমনি আমাদের বুকে সাহস সঞ্চারিত হয়। আপনারা হচ্ছেন আমাদের সাহসের বাতিঘর। এই সাহসটুকু নিয়ে আমরা আজও লড়াই করি। আজও আমরা সংস্কৃতির ভুবনে আমরা প্রগতির যে জগৎ তৈরি করবার চিন্তা করি, সেইটার সাহস পাই এবং উদ্দীপনা লাভ করি। আপনাদের আরো দীর্ঘদিন আমাদের মধ্যে পেতে চাই। আপনারা দীর্ঘায়ু হন। আজকের এই আয়োজন, এই যে সংবর্ধনা যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দেই যে আপনাদের মতো মানুষই তো সংবর্ধনা পাওয়ার যোগ্য। যদিও সংবর্ধনার একটি বিড়ম্বনা আছে যে সংবর্ধিত মানুষকে সামনে রেখে তার প্রশংসা করতে হয়, কিন্তু আপনি তো প্রশংসার যোগ্য। আপনি তো, আপনার সম্পর্কে এমন কথা আমরা এখানে কেউই
বলার যোগ্যতা রাখি না যে কথা আপনাকে ছাপিয়ে যায়। সুতরাং আমাদের এই ভালোবাসার কথাগুলো আপনি গ্রহণ করুন আর আমাদেরকে সাহস দেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা সকল শত্রুকে, সকল অপশক্তিকে আমরা পরাজিত করতে পারি। ৭১-এ যেমন করেছি, ৫২-তে যেমন করেছি, আগামী দিনেও যেন তেমন করতে পারি। উদীচী দীর্ঘজীবী হোক, আপনি দীর্ঘজীবী হোক, এবং আমরা প্রগতির যাত্রী যারা তারাও দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। ফজলু ভাই, এবারে খুব সংক্ষিপ্ত আমরা যেটি হয় আপনারা জানেন, যার কাছ থেকে আমরা দীর্ঘ বক্তব্য শুনতে চাই অধিকাংশ সময় সেই সুযোগটি আমাদের হয় না। আজকেও সেই একই অবস্থা। আমরা ডক্টর বাতেন আপনাকে খুব সংক্ষিপ্তভাবে আপনার দুটি কথা বলার জন্য অনুরোধ করবো এবং এর পরপরই মঞ্চে আসবেন আমাদের নিনি আপা, নিনি ওয়াহেদ। প্রধান অতিথি যাকে নিয়ে আজকের এই আলোচনা, তাকে আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে অভিবাদন, যার কণ্ঠস্বর আমরা শুনতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে তারাও ছিলেন আমাদের অগ্রগামী সৈনিক, তাদের নির্দেশনা বিভিন্ন সময়ে প্রচার হতো, আমরা সেই সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতাম। আজকে কামাল লোহানী সাহেবকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, তার দীর্ঘায়ু কামনা করছি। আর মনে মনে আকাঙ্ক্ষা রাখছি যে ৭৫-এর পরে আমার স্বদেশ যে উটের পিঠে সওয়ার হয়ে পশ্চিম দিকে রওনা হয়েছিলেন, সেই উট যেন গতি একটু পূর্ব দিকে আসে। কামাল লোহানীরা সেই দিক নির্দেশনা দিবেন, আমরা তাদের অপেক্ষায় থাকব। আপনাদেরকে ধন্যবাদ। লোহানী ভাইকে আমার সশ্রদ্ধ অভিবাদন, ভালোবাসা। আমি জানি না কখন লোহানী ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, আমি বলতে পারবো না, কারণ আমার জীবনটি বোধহয় আবর্তিত হয়েছে এমন এমন মানুষদেরকে ঘিরে, এমন মানুষদেরকে আমি আমার শৈশব থেকে চারিপাশে পেয়েছি। যখন ৪৮ বছর আগে এই উদীচী হয়, তখনও সেই সত্যেনদা আমাদেরই অসম্ভব কাছের মানুষ ছিলেন, যাদের মাঝখান থেকে আমার বড় হওয়া, সেই রণেশদা, সেই সন্তোষ কাকু এবং সেই সত্যেনদা, সকলেই আমি তাদের সান্নিধ্য পেয়েছি সব বিপ্লবী নেতাদের। একটু আগে ফজলু ভাই বলে গেলেন ক্যাস্ট্রোর মৃত্যু কথা। হ্যাঁ, আমরা গত দুদিন থেকে আমি আসলেও একটা কোথায় যেন বেদনা অনুভব করছি। এই সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও এই মার্কিন যুক্তরাষ্ট্রের বুকের ওপর, কোলের ওপরে সেই মানুষটি এত বছর ধরে টিকে থেকেছেন। কত বিপ্লবী, কত সাহসী, কত দুর্ধর্ষ মানুষ হতে পারলে, কত ত্যাগী মানুষ হতে পারলে তিনি বেঁচে থাকেন। তো তারই প্রতিচ্ছবি আমরা এই লোহানী ভাইদের মধ্যে পাই। কারণ আমরা এমন আদর্শ, আমি শুধু নীতিবান বলবো না, এখানে একজন নীতিবান বলে গেলেন, আদর্শ, জীবনবোধ এবং জীবনে যে তারা কত ত্যাগ করতে পারেন সেই জায়গাগুলো তারা দেখিয়েছেন আমাদেরকে। শুধু নীতি নিয়ে নয়, আদর্শকে ধরে রেখে তারা আমাদের মাঝে আছেন। সেজন্য আমার আজ সবসময় এটি মনে করি যে এই মানুষগুলো আমাদের সবসময় আমাদের আলোর পথযাত্রী। আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত, তাদের চিন্তাই আমাদের মনোজগৎকে আলো।
কাছে একটি অনুরোধ রাখবো। একটু আগে ফজলুর রহমান সাহেব যে মহান বিপ্লবীর কথাটি উল্লেখ করে গেছেন, আমি সেই কিংবদন্তি পুরুষ মার্ক্সবাদী দুনিয়ার অগ্রপথিক ফিদেল ক্যাস্ট্রো গতকাল আমাদের ছেড়ে গেছেন 90 বছর বয়সে। বয়স যখন 82 বছর, তখন তিনি বুঝতে পেরেছিলেন এটাই বোধহয় মোক্ষম সময় যখন তার ক্ষমতা ছেড়ে দিয়ে তার সহযোদ্ধার কাছে দেশের পরিচালন ভার দেওয়া উচিত। তাই তিনি করেছিলেন এবং 8 বছর নানা অসুস্থতার মধ্যে দিয়ে থাকলেও তিনি কিন্তু তার চিন্তার চেতনা থেকে বিস্মৃত হননি এবং শেষ অবধি তিনি সেই দেশের মহতী পত্রিকা পার্টির মুখপত্র গ্রান্ডমাতে তিনি তার লেখা অব্যাহত রেখেছিলেন। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আপনাদের কাছে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানাব। ধন্যবাদ। বন্ধুরা, ফিদেল ক্যাস্ট্রোর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আমার বোধহয় নেই। যারা এখানে উপস্থিত তারা সবাই এ ধরনের মানুষগুলোর জীবনী এবং তাদের সঙ্গে আমি অভিযাত্রা সম্পর্কে সবাই জানবার চেষ্টা করেন। আমার মনে হয় 50-এর দশকের একটি কবিতার লাইন দিয়ে যদি আমি বলি, তাহলে এই মানুষগুলোকে চিত্রিত করা সম্ভব হবে বা তার চেহারাটা তুলে ধরা সম্ভব। কবি বলছেন, কমরেড মানে কৃষক পার্টির লোক, কমরেড মানে মজুর পার্টির লোক, কমরেড মানে বিরাট হৃদয় অগ্নিগর্ভ চোখ। আমরা অতীতে ওই অগ্নিগর্ভ চোখের তাপে নিজেদেরকে শিক্ষিত করার চেষ্টা করেছি বলেই বোধহয় আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে দুটো কথা বলে, এবং আপনারা যে কথাগুলো বললেন বিশেষ করে আমার বা আমার মতো যারা তাদের প্রসঙ্গে, সেটি সত্যি প্রণিধানযোগ্য। আমি কিন্তু গর্ব করেই বলি, এদেশ অর্থাৎ বাংলাদেশ আমার কাছে সোনা। এই দেশের মাটিকে আমি যখন আঁকড়ে পড়ে থাকি, এই দেশের মাটির মানুষের জন্য যখন আমি লড়াই করি এই মাটিতে দাঁড়িয়ে, তখন গর্বে বুকটা ভরে ওঠে। তাই 71-এ পিতৃহারা, মাতৃহারা, ভাতৃহারা, স্বজনহারা হয়েও আমরা কিন্তু একেবারে দমে যাইনি। 45 বছর পরে যখন মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি আমাদেরকে খুবলে খাওয়ার চেষ্টা করছে, তখনও কিন্তু একটু আগে এক বন্ধু উচ্চারণ করেছেন, সাভার চত্বর সেই প্রচন্ড গর্জনে জেগে উঠেছিল। ভাবতে পারেন যে মানুষগুলো কোথা থেকে এসে হঠাৎ করে দিন রাত্রি সমস্ত এলাকা জুড়ে চিৎকার করে গান গাইছেন, স্লোগান দিচ্ছেন, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে ঘোষণা করছেন, যুদ্ধ
মোগল সাম্রাজ্যের আমল থেকে আজ পর্যন্ত যত রকমের বিপদ আমাদের সামনে এসেছে, হয়তো অল্প কিছুক্ষণের জন্য আমরা মাথা নিচু করেছি, নুব্জ হয়েছি, কিন্তু পরক্ষণেই সিদ্ধারা খাড়া করে দাঁড়িয়ে বুক চেতিয়ে বলেছি, আয় আমার দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। এখন তো আমরা বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর যখন বলি যে বদন খালি মলিন হলে নয়ন জলে ভাসি, এখন কিন্তু ভাসতে চাই না। আমরা নয়ন জলটাকেই অস্ত্র আকারে একটি তলোয়ারের মতো তৈরি করতে চাই, যার দিয়ে আমরা আঘাত করতে পারি, যাকে আমরা শানিত করে ওই ঘৃণ্য প্রকৃতি মৌলবাদী অপশক্তিকে আঘাত করতে পারি। সেই জন্যে চোখের জলকেই আমরা অস্ত্রে পরিণত করতে চাই। আপনারা আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, এটা উপস্থিত হয়েছি, গ্রহণ করেছি, কিন্তু আমি মনে করি প্রয়োজন নেই। কারণ আমি তো এই পরিবারের সন্তান, এই পরিবারের কর্মী, এই পরিবারে আপনাদেরই একজন সহযোদ্ধা, আমাকে সম্বর্ধনা দেবার কোনো কিছু কারণ আছে বলে আমি মনে করি। বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এসে ফুলটা তুলে দিল হাতে, কি একটা অসম্ভব রকমের আদরের স্নেহের যে দান আমাকে দিয়ে গেল, এটি গ্রহণ করা ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি তোমাদেরই লোক। কবির ভাষায় বললাম কথাটা, কিন্তু কাজ যখন করি তখন তো মনে হয় যে আমি তো এই দেশের মানুষের জন্যই কাজ করছি। ওই মানুষ আমাকে যে শক্তি দিয়েছে, সত্যেন্দ্রার কথায়, সেই মানুষের শক্তি দিয়েই আমি মানুষের জন্য আমার প্রাণটাকে দিয়ে যাব। এটাই হোক আমার একমাত্র অঙ্গীকার। আমরা আজকে পৃথিবী নানা অশান্তি, নানা রকমের জিনিস, কথা বলতে গেলে বহু কথা বলা যাবে, কিন্তু আজকে আর কথা বলার সময় যখন নেই, তখন আমার মনে হয় মাত্র আর বোধহয় 5-7 মিনিট সময় আছে। আমার মনে হয় একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন, তখন আমরা ঘাবড়ে গিয়েছিলাম। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, পশ্চিমবঙ্গ, না জানি আমাদের কত বিপদ হয়, হচ্ছে বিপদ, তিস্তায় পানি পাচ্ছি না, সে বিপদ তো আমাদের আছে। তারপরে মোদী এলো, মহারাষ্ট্রের রক্তের দাগ এখনো তার হাতে লেগে আছে, কিন্তু সে আজকে ভারতবর্ষ, সেই গণতান্ত্রিক ভারতবর্ষের একজন সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী আমরা দেখছি। তিনি বিরাজ করছেন, কাজ করে যাচ্ছেন, যেমন তার যেভাবে কাজ করা দরকার সেভাবেই করছেন। আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে নিশ্চয়ই করছেন। এবং তারই চোখ পড়েছে বোধহয় আমাদের রামপালের উপর। সুন্দরবনটাকে খাওয়ার জন্যে, গ্রাস করার জন্যে রামপাল নিয়ে যে খেলা খেলছে, আমি জানি না আমার দেশের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনায় সমৃদ্ধ সরকার, তারা কি করে এই ফাঁদে পা দিচ্ছেন। রামপাল তখন আমাদের প্রাণের একটি দাবি হয়ে দাঁড়িয়েছে, যার জন্যে দেশের সমস্ত অঞ্চল থেকে মানুষ এসে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায় জমায়েত হয়ে এক বিশাল সমাবেশ পরিণত করেছিলেন। মিছিল, সে কি চমৎকার এক মিছিল আমরা দেখেছি। দীর্ঘদিন পরে মানুষের প্রতিবাদ, প্রতিরোধের যে আকাঙ্ক্ষা, সেটি আবার নতুন করে ফুটে উঠেছে এবং তারা শেষ পর্যন্ত ধর্মঘট আহ্বান করেছেন 26 তারিখে আগামী। এই যে সুন্দরবন, এই সুন্দরবন ইউনেস্কোর মতো সংগঠন বলছে এই সুন্দরবনকে ধ্বংস করা যাবে না। আমার সরকারের কয়েকজন লোক বলছে যে ইউনেস্কোর ওরা কিছু বোঝে না, ইউনেস্কোর এই লোকজনের কোনো জ্ঞান নেই। রামপাল সম্পর্কে যারা আমাদের বন্ধুরা, বিজ্ঞানীরা কথা বলছেন, তারা প্রকৃতি প্রেমী যারা কথা বলছেন, তাদেরকেও তারা বিরোধিতা করে বলছেন যে তারা কোনো কিছু বোঝেন না। একজন মন্ত্রী আছেন ছোট্ট, বয়স খুব বেশি বলে আমার মনে
যারা এত দিন ধরে সরকারের চাকরি করছেন ওই একই বিভাগে এবং ওইখানে সফলতার সঙ্গে কাজ করে যে অবসর জীবন যাপন করছেন, আজ তাদেরকে তিনি বলছেন, মন্ত্রী নয় প্রতিমন্ত্রীর গতিতে বসে বলছেন ওরা কিছু জানে না। বন্ধুরা, আমরা সেই দেশে বাস করছি যে দেশটিতে রক্ত দিয়ে আমরা 30 হোক আর 8 হোক বিতর্কিত কোনো ব্যাপার নয়, রক্ত তো দিয়েছি, এর তো কোনো বিতর্ক করবার অবকাশ নেই। প্রাণ দিয়েছি নির্দ্বিধায়, সেই মাটিকে রক্ষা করার জন্য আজ আমরা উঠে দাঁড়িয়েছি রামপালে, সুন্দরবনে, এবং ওই যে চক্রান্ত চলছে, একটি অত্যন্ত গোপন চক্রান্ত আমার দেশটাকে গ্রাস করার, আমার সম্পদকে অপহরণ করার, আমার সমস্ত জমিগুলোকে দেখে তাদের শিল্পাঞ্চল তৈরি করার, এই জিনিসকে আমরা বুঝতে পারি না। তাই কিন্তু মন্ত্রী হন আর যেই হন না কেন, তিনি যেভাবে বসে ওই চেয়ারে বসে ভাবেন মাটির সঙ্গে যার সম্পর্ক, সে কিন্তু ওই চেয়ারের সঙ্গে সম্পর্কের লোকের কথায় একমত হতে পারবেন না। সেই জন্যই এই দ্বিমত পোষণ করেন। বন্ধুরা, আমার কাছে একটা জিনিস এইখানে থেকে, আমি এবারে আমেরিকায় ইলেকশন দেখেছি, ইলেকশন দেখে আমার কাছে মনে হচ্ছে কি অসাধারণ একটা ব্যাপার, কতটা গণতান্ত্রিক একটা চিন্তা চেতনার মধ্যে দিয়ে তারা এই কাজটা শেষ করলেন। ট্রাম্পের মতো লোক, যাকে সবাই ঘৃণা প্রকাশ করেছে, সবাই অপছন্দ করেছে, কিন্তু কিছু কিছু জায়গার ট্রাম্প একেবারে বেছে নিয়েছিলেন, যে জায়গাগুলোতে আঘাত করাতে তিনি তার জবাব পেয়েছেন, এবং সেই জবাবে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। কতটা ধৃষ্টতা থাকতে পারে। একজন উল্লেখ করেছেন ন্যাস্ট হিউম্যান বলে, বোধহয় মোতালেব ভাই বললেন নাকি, আমি অবাক লাগে। ওগুলো তো গেলই, দ্বিতীয় বিতর্কের সময় যেসব কথাবার্তাগুলো হয়েছে ওগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আপনারা সবাই জানেন। কিন্তু কোন সাহসে যাকে 150 বার হত্যা করবার জন্য চেষ্টা করেছ, সেই ফিডেল ক্যাস্ট্রো বেঁচে 90 বছর বয়সে মৃত্যুবরণ করলেন, মানে স্বাভাবিকভাবে। সেইখানে তার প্রতিক্রিয়া হচ্ছে যে বর্বর স্বৈরাচারী। লজ্জার কথা। এই নিউ ইয়র্ক শহরেও কিন্তু ফিডেল ক্যাস্ট্রোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করা হয়েছে, মায়ামিতে আনন্দ প্রকাশ করা হচ্ছে, নাচ গান হয়েছে। হ্যাঁ, হবে, কারণ ওরা তো এপারে এসে ওই বাতিস্তার যারা সমর্থক, তারা তো ক্যাস্ট্রোকে গালাগাল করবে, ক্যাস্ট্রোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করবে। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশের মানুষ, যারা 71-এ সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধ করেছি, তারা জানি মহান বিপ্লবী এই ফিডেল ক্যাস্ট্রো কেমন। তিনি তো বলেছিলেন যে I have not seen Himalaya, I have seen Sheikh Mujibur Rahman, Sheikh Mujib, man with courage. ফিডেল ক্যাস্ট্রো একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে আরেকটি দেশের রাষ্ট্রপ্রধান যিনি লড়াই করে একটি দেশ প্রতিষ্ঠা করেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন এমনি এক ভাষায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটি সতর্ক বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছিলেন, এই কলোনিয়াল আর্মি দিয়ে দেশ শাসন করতে পারবে না, ইউ শ্যাল হ্যাভ টু ডিপেন্ড অন দি লিবারেশন ফোর্সেস। আমরা সেটা করিনি, আমরা সেটা করিনি, এবং সে করিনি বলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে আমাদের 40 বছর লেগে গেল। মুক্তিযুদ্ধের পর পৃথিবীর সমস্ত দেশের ইতিহাসে অসংখ্য বিপ্লবীদের হত্যা করা হয়েছে, এবং তাতে সাধারণ মানুষ মারা গেছে। বিপ্লব কিন্তু সেই জিনিসগুলোকে গ্রহণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের পর দেশের মানুষকে সেইভাবে হত্যা করতে পারি। দেশের মানুষ বলতে আমরা যারা প্রতি বিপ্লবী, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তাদের হত্যা করতে পারিনি, বরঞ্চ তাদেরকে আরো কোলে টেনে নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র নৌবহর পাঠিয়েছিল, 7ম নৌবহর, মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। আমার নেতা এসে
তাকেই ডেকে নিয়ে গেল বাংলাদেশের পুনরুদ্ধার করবার জন্যে, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করবার জন্যে। এটি কি আশা করা যায়? যিনি 9 মাস ধরে যুদ্ধ করলেন তাজউদ্দিন, সেই তাজউদ্দিনকেই সরিয়ে দিলেন, রাখলেন খন্দকার মোশতাক আহমদ, যে 9 মাস ধরে মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল হিসেবে এই সংগঠন সংবর্ধনা দিচ্ছে। এটি গ্রহণ না করে পারা যায় না, তাই গ্রহণ করলাম। আপনাদের সবার আশীর্বাদ আমার জন্য থাকবে এটা তো আমি জানি, কিন্তু তারপরেও আপনাদের কাছে বলবো যে আশীর্বাদ করবেন যেন চোখটা দেখে হাঁটতে পারি, তবেই কাজ করতে পারবো। যে কাজটি করতে চাই এখনো করতে চাই, এবং সেই জন্যই আমার সিলেটে না যেয়ে আমি নিউ ইয়র্কের সম্মেলনে এসেছি। সুতরাং এই যে কাজ করবার ইচ্ছা, এটা যেন থাকে আমৃত্যু। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা বক্তব্য দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং অভিনন্দন জানাই উদীচী শিল্পী গোষ্ঠী নিউ ইয়র্কে। আপনাদের সকলকে আবারও শুভরাত্রি জানিয়ে বক্তব্য